নমস্কার প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনারা দেখছেন ডিডি বাংলায় আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় দর্শক। আজকে সপ্তম পর্ব। প্রতি সপ্তাহে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কখন এই সারা সপ্তাহ জুড়ে আপনারা যে মেসেজেস আমাদেরকে পাঠান সেই মেসেজেস কখন আপনাদের সামনে আমরা নিয়ে আসব। আর প্রত্যেকবারের মতোই এই মেসেজেস বাছার দায়িত্বে যারা থাকে তারা দুজন আজকে আমার সঙ্গে রয়েছেন। আলাপ করাবো রয়েছে সুদেশনা এবং সায়ন্বিতা। তাহলে চলুন শুরু করি প্রিয় দর্শকের সপ্তম পর্ব। প্রথম চিঠির দিকে যাব। শান্তিনিকেতন থেকে শ্যামল সেনগুপ্ত লিখছেন, দূরদর্শনে আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি। সম্প্রতি এই অনুষ্ঠানে অগ্রজ রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনা হলো। কবিগুরু সাহিত্যের সব ক্ষেত্রেই আমাদের সবার অগ্রজ, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আগলে রাখা বড় দাদার মতো তাঁর নানা ক্ষেত্রে যে ভূমিকা ছিল তাও কিন্তু এই অনুষ্ঠানে উঠে এসেছে দুই অতিথিবৃন্দ এবং সঞ্চালকের কথায়। সুভাষচন্দ্র বসু বা কাজী নজরুল ইসলামকেও অগ্রজ হিসাবে কবিগুরু কিভাবে সমর্থন করেছিলেন তা জানতে পারলাম। দূরদর্শনকে অনেক অনেক ধন্যবাদ। শান্তিনিকেতনের কথা যখন আসে তখন মনে হয় এই যে মাসটা যেখানে বাইরে মৃদুমন্দ বৃষ্টি পড়ছে, মনে শান্তি রয়েছে, দূরদর্শন এমনই একটি সংস্থা যা আমাদের মনে শান্তি যোগায়। আর আপনারা জানেন যে এই প্রিয় দর্শকের দরবার বলে যে অনুষ্ঠানটি হতো সেটিকেই আরও নতুনভাবে আপনাদের সামনে আনার প্রচেষ্টা। অগ্রজ ভূমিকায় কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনের পাশে দাঁড়িয়েছিলেন সেই গল্প শোনার পরে আমার মনে হয় সেই পর্বের কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই। তাহলে চলুন আপনাদের জন্য রেখে যাচ্ছি এই বিশেষ পর্বের কিছু অংশ। মানে অগ্রজ বোধহয় এমনই হন যে শুধুমাত্র তার নিজস্ব ক্ষেত্রে নয়, যত জীবনের ক্ষেত্র রয়েছে সেখানে যারা যারা গুণী অগুণী সাধারণ মানুষ সকল অনুজকে আগলে রাখা, এই জন্যেই বোধহয় তিনি রবীন্দ্রনাথ। অগ্রজর ভূমিকায় যদি বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাকিদের পাশে দাঁড়িয়েছেন, তাহলে একজনের কথা আমি আপনাকে বলি। তিনি আর কেউ নন, আমাদের মহান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। শোনা যায় যে জগদীশচন্দ্র বসু যখন বিদেশে যাওয়ার জন্যে তোড়জোড় করছিলেন যে তিনি বিদেশে গিয়ে প্রমাণ করবেন গাছে প্রাণ আছে, সেই সময় তার কাছে কোনো রকম কোনো অর্থ ছিল না বিদেশে যাওয়ার মতন। এই রবীন্দ্রনাথ ঠাকুর তেমনই একটি অগ্রজ ভূমিকা নিয়েছিলেন এবং তার প্রচেষ্টাতেই এই জগদীশচন্দ্র বসু বিদেশে গিয়ে এই যে বিশেষ প্রমাণ সেটি রাখতে পেরেছিলেন রয়্যাল ফেলো অফ সোসাইটিতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মতামত আমাদেরকে পাঠিয়েছেন। পরের চিঠির দিকে যাব। ঝাড়গ্রাম থেকে মৌ বসু লিখছেন, সম্প্রতি কাছে দূরে অনুষ্ঠানে শ্যামনগরের শ্রী মঙ্গলচণ্ডী মাতার মন্দির নিয়ে সুন্দর প্রতিবেদনটি দেখলাম। অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। আমাদের রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে যত্নের সঙ্গে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি যেভাবে বর্ণনা করলেন তারপরে মনে হয় শ্যামনগরের এই যে অঞ্চলটির কথা আপনি তুলে ধরেছেন সেই অঞ্চলটি একবার দেখে নিই। মন্দির চত্বরে রয়েছে বিশাল বিশাল বৃক্ষ, সুবিস্তৃত মাঠ। এই মাঠেই প্রত্যেক বছর মেলা বসে, ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। শ্যামনগর কথাটি কোথা থেকে এসছে আপনারা জানেন কি? আপনাদের মাথায় কি আসছে? হ্যাঁ, যেটা আপনি ভাবছেন সেটা হতেও পারে, নাও হতে পারে। তাই আপনাদের জন্য রেখে গেলাম এই প্রশ্নটা। আমাদের এই যে পর্ব এটি ইউটিউবে থাকছে, এছাড়া আপনি আমাদেরকে বিভিন্ন জায়গাতে কমেন্ট করে জানাতে পারেন যে শ্যামনগরের নাম শ্যামনগর কিভাবে হলো। আরেকবার মনে করিয়ে দিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9433007148। সেখানেও আপনি আপনার মতামত আমাদেরকে পাঠাতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। বেলেঘাটা থেকে রঞ্জন সরকার লিখছেন, ক্যামেরা চলছে অনুষ্ঠানে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির রথযাত্রা দেখে খুব ভালো লেগেছে। 1776 সালে রানী জানকী দেবীর হাত ধরে যে রথযাত্রা চালু হয়েছিল তা আজও সমান ঐতিহ্য বজায় রেখেছে। নিজে কোনোবার যেতে না পারলেও অনুষ্ঠান দেখে মনের স্বাদ খানিকটা হলেও পূরণ হয়েছে। আপনি আমাদের প্রিয় দর্শক, আপনি আমাদের কাছে একটি আশা রেখেছেন, সেটা পূরণ করব না কখনো হয় নাকি? তাহলে চলুন আপনার আশাটা আমরা পূরণ করি।
ক্যামেরা চলছে এই পর্বের কিছু অংশ আপনার জন্য রেখে যাচ্ছি। পশ্চিমবঙ্গের রথের প্রসঙ্গ এলেই মহিষাদলের রাজবাড়ির রথের কথা আসবেই। এই সেই মহিষাদলের রথ, 5 তলা সমান বিশাল কাঠের রথ। ক্যামেরা চলছে ঠিক এমন একটি অনুষ্ঠান যা নানান ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসে। কিছু কথা আপনাদেরকে আমি জানাতে চাই এই মহিষাদল রথযাত্রা নিয়ে। বলা হয় যে এই রথযাত্রা 300 বছরেরও বেশি পুরনো এবং সম্রাট আকবরের সময় থেকে। কথায় আছে যে অনেক সময়তে অনেকে আমাদের এই যে পুরীর যে রথযাত্রা সেটিতে যেতে পারতেন না। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে এত ভালো করে আপনার মতামত আমাদেরকে পাঠিয়েছেন। আপনার মেসেজের আরও অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। পরের চিঠির দিকে যাব। লেকটাউন থেকে অনিন্দিতা পাল লিখছেন, সম্প্রতি নারী.com-এর এই পর্বটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শবরী দেব বিশ্বাসের আলোচনা খুব ভালো লাগলো। পুষ্টিকর খাদ্য ও সুস্থ থাকার বিষয়ে অনেক দরকারি তথ্য জানতে পারলাম। এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডিডি বাংলাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ডায়েট নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলার রয়েছে, কিন্তু তার আগে আমার মনে হয় যারা এই পর্বটি দেখছেন প্রিয় দর্শকের, এই মেসেজটি শোনার পর আপনাদের মনে নিশ্চয়ই একটি কোশ্চেন এসছে যে এই পর্বের কিছু অংশ দেখে নিলে ভালো হয়, যেখানে এই বিশেষ পুষ্টি এবং আপনার খাদ্য এবং সুস্থ থাকার বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন এই পর্বের কিছু অংশ আপনাদের জন্য রেখে যাই। যেটা মেন দরকার সেটা হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে কি পুরুষের ক্ষেত্রে কি। তো নারীদের তো এটা মেনটেন করতে হবে, কারণ তারা গৃহ এবং কর্মজগৎ উভয় জায়গায় আজকে সফল। বর্তমানে নারীরা যে পরিমাণ হেলথ কনসিয়াস বলা যায়, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে এতটাই সচেতন যে দূরদর্শন এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে বারবার নিয়ে আসতে বাধ্য হচ্ছে। এতটাই ডিম্যান্ড, আমরা প্রচুর চিঠি পেয়েছি যে এই ধরনের টপিকসের ওপরে যাতে আরও অনেক বেশি করে আলোচনা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিডি বাংলা আপনি দেখতে থাকুন, এই বিষয়ে আরও অনেক চর্চা হবে এটুকু আশা রাখি। আমাদের পরের মেসেজটি এসছে ইউটিউবে। আমাদের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান হোক ফোক নিয়ে লিখছেন মঞ্জুশ্রী দাস। সম্প্রতি এই অনুষ্ঠানের একটি পর্বে প্রবীণ লোকশিল্পী শুভেন্দু মাইতি লোকসঙ্গীত পরিবেশন করেছেন। উনি লিখছেন, উনি শুধু আমার পছন্দের একজন শিল্পী নন, উনি আমার কাছে একটি প্রতিষ্ঠান। ওনার প্রথম রেকর্ড বকুল ফুল, যেখান থেকে সোনা দিয়ে দাঁত যে বান্ধাইলি গাওয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে আজকের প্রজন্মের শিল্পীরা হাত কেন বান্ধাইলি ইত্যাদি ভুল শব্দ প্রয়োগ করে গানটি গেয়ে থাকেন, আর শ্রোতারাও সেই ভুলটিকেই সঠিক ভেবে বসেন। দূরদর্শনের এই প্রয়াসকে উনি কুর্নিশ জানিয়েছেন। দূরদর্শনের যে প্রয়াস শুধুমাত্র টেলিভিশন নয়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ব্যাপ্তির যে প্রয়াস আমরা করেছি, সেটিতে যে আমরা সফল সেটা বোঝা যাচ্ছে আপনাকে দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ইউটিউবে এই পর্ব দেখে এরকম একটি ইনফরমেটিভ মেসেজ আমাদেরকে পাঠিয়েছেন, সেই মেসেজে আসছি। কিছু কথা আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে যে গানটির কথা আপনি উল্লেখ করেছেন সেই গানটি আমার মনে হয় এই শোনার পরেই আমার মনে হয় কিছু জিনিস আমরা একটুখানি শুনে নিই, কিছু অংশ শুনে নিলে কেমন হয়। তাহলে চলুন এই পর্বের কিছু অংশ আপনাদের জন্য রেখে যাচ্ছি। এখন যেখানে মেদিনীপুর রেল স্টেশনের পশ্চিম দিকে এখন যেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, ওই গ্রামটার পুরনো নাম ছিল ফড়িংডাঙ্গা। ফড়িংডাঙ্গা, সেই গ্রাম থেকেই গানটি সংগ্রহ করেছিলেন মেদিনীপুরে বঙ্কিম দত্ত। আচ্ছা, তা তার কাছ থেকে প্রায় 45 বছর আগে এই গানটি আমি পাই। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বান্ধালি, বকুল ফুল সোনা দিহে দাঁত যে বান্ধালি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, রাইতে শালুক ফুটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেল। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বান্ধালি।
শুভেন্দু মাইতি এমন একটি নাম বাংলা লোকসঙ্গীতকে জনপ্রিয় করার পেছনে এনার অবদান অনস্বীকার্য। হ্যাঁ, যে কথাটি আপনি তুলেছেন যে এরকম অনেক গান আছে যেগুলো মানুষের মুখে মুখে বিকৃত হয়ে গেছে। একটা সময় কি হতো, এই লোকসঙ্গীত তো কোথাও লিপিবদ্ধ করা হতো না, মানুষ শুনে 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 গাইতো। তো সেরকম শোনার পেছনেই কিছু কিছু ওয়ার্ডস বা শব্দ এমন সময় এদিক ওদিক হয়ে গেছে যে তার উৎস আমাদের পক্ষে ধরা ভীষণ কঠিন হয়ে যায়। তবে এখানে একটা কথা আছে, লোকসঙ্গীত যদি জনপ্রিয় হয় এবং সেটা কিছু চেঞ্জেস হয়ে হয় তাহলে হোক না। আমাদের আসল উদ্দেশ্য তো মনে শান্তি পাওয়া, গান শুনে আনন্দ পাওয়া, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে এমন একটি ইনফরমেটিভ মেসেজ আমাদেরকে পাঠিয়েছেন, এভাবেই প্রিয় দর্শক দেখতে থাকবেন, আমাদের পাশে থাকবেন। পরের চিঠির দিকে যাব। এই মেসেজটি হোয়াটসঅ্যাপে এসেছে। এটি একটি জনপ্রিয় অনুষ্ঠান কেয়ার অফ কমেডি নিয়ে। অসম থেকে সপ্তক রায় লিখছেন, দূরদর্শনে কেয়ার অফ কমেডি অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আজকাল হাসির অনুষ্ঠান খুব কম দেখা যায়। দূরদর্শনে হাসির অনুষ্ঠান গুরুত্ব পাচ্ছে, এটা খুবই আনন্দের। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে কমেডিতেও নতুন নতুন বিষয় উঠে এলে আরও ভালো লাগবে। ডিডি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানগুলি যে বাংলার গণ্ডি পেরিয়ে সুদূর আসাম পর্যন্ত পৌঁছেছে সেটা আপনার মেসেজ দেখেই আমরা বুঝতে পারছি, এবং তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই অনুষ্ঠানগুলি আপনি আসাম থেকে বসে দেখছেন। হ্যাঁ, কেয়ার অফ কমেডি নিয়ে কথা হচ্ছিল। কেয়ার অফ কমেডি এমন একটি অনুষ্ঠান যেটা শোনার পরেই আমার মনে হয় যে সকলের হাসতে খুব ভালো লাগে। তাহলে চলুন এই বিশেষ পর্বের কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই এবং হাসি। এতক্ষণ ধরে যখন কথা বলছি, হাঙার পরিচয় সকলকেই গেছে। কিভাবে? আপনার ব্যবহারই আপনার পরিচয়। কিছু চিঠি আসে আমাদের কাছে কেয়ার অফ কমেডি নিয়ে, যেখানে অনেক সময়তে আমরা দেখতে পাই, যেটা আমরা আগের পর্বেও পড়েছি, যে কিছু জায়গায় জোর করে হাসানো হচ্ছে। আমি বলি কি একটা কথা, সেটা হচ্ছে আমরা তো সকলে হাসতে ভালোবাসি, সেটা না হয় জোর করে একটু হাসুন না, তাতে অসুবিধে কী আছে? কারণ আমরা হাসি খুশি থাকতেই ভালোবাসি, এবং হাসা এবং হাসানো সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেয়ার অফ কমেডি দেখতে থাকুন, তার সঙ্গে প্রিয় দর্শকও দেখতে থাকুন। পরের চিঠির দিকে যাব। এই চিঠিটিও এসছে হোয়াটসঅ্যাপে। শিউরি থেকে গোবিন্দ ঠাকুর লিখছেন, সম্প্রতি দূরদর্শনে মনসা মঙ্গল এবং ভাদু গানের ওপর লোকগীতির পরিবেশন বেশ ভালো লাগলো। মনসা মঙ্গল আর ভাদু দুটি বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম জনপ্রিয় শাখা মনসা মঙ্গল কাব্য। এই ধরনের অনুষ্ঠান সম্প্রচারের জন্য দূরদর্শনকে সাধুবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শিউরি থেকে লিখেছেন এই বিশেষ পর্ব নিয়ে, এবং এখানে একটি কথা আপনি উল্লেখ করেছেন, মনসা মঙ্গল এবং ভাদু গান, এই দুটি গানই আমাদের অতি প্রাচীন লোকসঙ্গীতের একটি অংশ। তাহলে চলুন আপনার কথার রেশ ধরে এই যে পর্ব, সেই পর্বের কিছু অংশ আমরা দেখে নিই। আমাদের যদি মঙ্গল কাব্য ধরা হয় তাহলে মনসা মঙ্গল এসছে পদ্মপুরাণ থেকে, এবং এই পদ্মপুরাণ আজও গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে সমানভাবে জনপ্রিয়। আর আমাদের এই যে প্রাচীন লোকসঙ্গীত এবং লোকগাথা,
এর সব থেকে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? আমাদের লোকসঙ্গীতে কোনটা গল্প, কোনটা রূপকথা, কোনটা আদৌ বাস্তব, সেই সবটা মিলেমিশে একাকার হয়ে আছে। তাই এর গভীর পর্যন্ত যাওয়া খুব মুশকিল, এবং সেটাই আমাদেরকে প্রত্যেক দিন রোমাঞ্চিত করে যে কোনটা আদৌ সত্যি ছিল। ছোটবেলাতে আমরা গল্প শুনতাম, আজও বড় হয়ে সেই গল্পই আমরা নতুনভাবে শুনি এবং আমাদের ছোটদেরকে শোনাই। এটাই আমাদের বাংলার লোকসঙ্গীতের সব থেকে বড় ইম্পর্টেন্ট এরিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমাদেরকে এই চিঠি লিখেছেন। আরও বেশি করে চিঠি লিখুন, মতামত আমাদেরকে পাঠান, আমাদের খুব ভালো লাগবে। এভাবেই আমাদের পাশে থাকুন। পরের চিঠির দিকে যাব। রানাঘাট থেকে মধুমন্তী ব্যানার্জি লিখছেন, মা দা বস অনুষ্ঠানটি দেখেছি। অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। মা ও সন্তানের সুন্দর সম্পর্ক মন ছুঁয়ে যায়। প্রতিটি পর্বই আবেগে ভরা। সঞ্চালিকা সোনালী চৌধুরী, গায়ক রিক বসু এবং সকল অংশগ্রহণকারীর পরিবেশনা খুব উপভোগ করেছি। এ ধরনের অনুষ্ঠান দেখানোর জন্য ডিডি বাংলাকে অনেক ধন্যবাদ। মা এবং সন্তানের যে সম্পর্ক, সেটা যে একটা ডিভাইন, বা তার মধ্যে যে আমরা সব থেকে বেশি শান্তি খুঁজে পাই, সে কথা আর নতুন করে বলে দিতে হয় না। তাই আমার মনে হয় যে পর্বের কথা আপনি উল্লেখ করেছেন, সেই পর্বের কিছু মজার অংশ আমরা দেখে নিই। চলুন। ভেরি গুড, ভেরি গুড। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে কথাটা আমরা উল্লেখ করি, মা দা বস, আমরা প্রত্যেকবারই এই যে প্রিয় দর্শকের যে পর্বগুলো আছে, আপনি যদি একটু দেখেন, সেখানে আমরা মা দা বস থেকে কিছু চিঠি আমরা নিয়ে থাকি। মা এক কথায় সত্যি বস, প্রত্যেকবারই আমরা এটা বলি। ছোটবেলায় আমাদের যে চলা, আমাদের জীবনে গড়ে ওঠা, আমরা যেমন কোম্পানিতে চাকরি করি না, সেখানে একটা বস থাকে তো, যে আমাদেরকে চালনা করে। আমাদের ছোটবেলাতেও এই বসের দায়িত্বটা মায়েরই থাকতো, তাই মা প্রকৃত অর্থে দ্য বস। এভাবেই প্রতিটা পর্ব আপনি দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। পরের চিঠিটি লিখছেন বৈষ্ণব চক থেকে দীপান্বিতা চৌধুরী। দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র শান্তিনিকেতন অনুষ্ঠানটি বেশ ভালো লাগলো। কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন 2023 সালে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের স্বীকৃতি পায়। নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শিক্ষা কেন্দ্র এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি ঘিরে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে। দূরদর্শনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শান্তিনিকেতন সম্বন্ধে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু তার আগে এই যে বিশেষ পর্বের কথা আপনি উল্লেখ করেছেন, সেই পর্বের কিছু অংশ আমরা দেখে নেব। এই বিশ্ব ঐতিহ্য প্রাঙ্গণটা আমাদের সকলের সামগ্রিকভাবে সামাজিক দায়িত্ব। এটা একটা ইউনিভার্সিটির 4টে আধিকারিকের দায়িত্ব না এটাকে রক্ষা করা। এটা নিয়ে যদি আমরা গর্বিত বোধ করি, এটা যদি আমাদের ন্যূনতম অহংকারের জায়গা হয়, তাহলে তার দায়িত্বটাও আমাদের নিতে হবে। আপনাকে একটু আগে বলছিলাম না যে শান্তিনিকেতন সম্বন্ধে কিছু তথ্য আমার কাছে আছে, শুনুন তাহলে। ত্রিপুরার এক রাজা ছিলেন রাধাকিশোর মাণিক্য। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে অনেকবার গেছিলেন। রাধাকিশোর মাণিক্য তার পুত্রের জন্যে, তার বিয়ের জন্যে কিছু অর্থ সঞ্চয় করে রেখেছিলেন। এই পর্বের শুরুতে আমরা বলেছিলাম যে জগদীশচন্দ্র বসু বিদেশে গেছিলেন, তার অর্থ সাহায্য কিন্তু করেছিলেন এই ত্রিপুরার রাজারাই, এবং সেইখান থেকেই সেই তহবিলের কিছু অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তুলে দিয়ে বলেছিলেন, আপনি শান্তিনিকেতনে যে বিশ্বভারতী রয়েছে সেটি প্রতিষ্ঠা করুন। তার অর্থ সাহায্য কিন্তু করেছিলেন এই ত্রিপুরার রাজারাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই মতামত পাঠিয়েছেন। পরের চিঠির দিকে যাব। পরের চিঠিটি দ্য লেজেন্ডস অনুষ্ঠানটি নিয়ে বালুরঘাট থেকে সিঞ্জিনী দেব লিখছেন, সম্প্রতি দ্য লেজেন্ডস অনুষ্ঠানটি দেখছি, আমার খুব ভালো লেগেছে। মুকেশজি ও লতা মঙ্গেশকরের অমর গানগুলি শুনে খুব আনন্দ পেয়েছি। কিঞ্জল চট্টোপাধ্যায় ও মধুরা ভট্টাচার্যের পরিবেশনা খুব সুন্দর। ডিডি বাংলাকে আন্তরিক ধন্যবাদ। যে দুজনের নাম নিয়েছেন, মুকেশজি এবং লতা মঙ্গেশকর,
আমার মনে হয় এনাদের দুজনকে নিয়ে যখনই কথা ওঠে তখন একটা বিরাট প্লেলিস্ট আমাদের সামনে অপেক্ষা করে। তাই আপনার এই চিঠির সূত্র ধরেই বলি, এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই, কারণ এনাদের দুজনের গান না শুনে থাকতে পারা যায় না। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल के जीवन से एक उम्र चुरानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ, आँखों में समंदर है, आशाओं का पानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। মুকেশজির জন্মদিন কিছুদিন আগে আমরা দূরদর্শনের বহুল প্রচলিত অনুষ্ঠান সকাল সকালের মাধ্যমে আমরা সেলিব্রেট করেছি। আর মুকেশজি সম্বন্ধে যদি একটা ইন্টারেস্টিং কথা বলতে হয়, তিনি একাধারে যে খুব ভালো গায়ক ছিলেন তা নয়, তিনি খুব ভালো রান্না করতে পারতেন। এরকম ইন্টারেস্টিং আরও অনেক ফ্যাক্টস রয়েছে আমাদের ইউটিউব পেজ, আমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এই যে বিশেষ পর্বগুলো আমরা আপলোড করি, সেখানে আপনারা কমেন্ট করে মুকেশজি এবং লতা মঙ্গেশকর সম্বন্ধে যদি কোনো অজানা তথ্য আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে পাঠাতে পারেন। আর এই যে কথাটা উঠলো, সেই কথা সূত্র ধরে বলি যে আমাদের একটি ইমেল আইডি রয়েছে, প্রিয় দর্শক ddbangla@gmail.com। সেখানে আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9433007148। এই নাম্বারটি আপনি সেভ করে রাখুন। হোয়াটসঅ্যাপেও আপনি আপনার মেসেজ আমাদেরকে পাঠাতে পারেন। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামে কথা তো বললামই, ইউটিউবেও আমাদের হ্যান্ডেলস রয়েছে www.youtube.com/ddbangla। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, তাহলে প্রত্যেকটি এপিসোড আপলোড হলেই আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম মতামত আরও আমাদেরকে পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। সুদূর জলপাইগুড়ি থেকে বিকাশ সেন লিখছেন, সম্প্রতি দূরদর্শনের উত্তরের জানালা অনুষ্ঠানে পদ্মশ্রী প্রাপক অধ্যাপক ডক্টর GS ইয়নজোনের একটি সাক্ষাৎকার দেখলাম। সাহিত্য, বিজ্ঞান ও হিমালয় সংরক্ষণের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠান থেকে নানা তথ্য জানতে পারলাম। দূরদর্শনকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। যে বিশেষ পর্বের কথা আপনি লিখেছেন সেই পর্বের কিছু অংশ আগে আমরা দেখে নেব, তারপরে হিমালয় সম্বন্ধে একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে আমি দেবো। তাহলে এই পর্বের কিছু অংশ আমরা আগে দেখে নিই। मैं अवार्ड को पीछे तो मैं नहीं था, एक्चुअली मैं काम के पीछे था। वो तो अवार्ड देने वाले को आदमी को जो अपना रेस्पॉन्सिबिलिटी वो देख लेंगे कि जे संजय ने जो काम कर रहा है इधर, वो अवार्ड के डिजर्विंग है या नहीं। হিমালয় সংরক্ষণ নিয়ে একটি গল্প আপনাদেরকে শোনাবো বলেছিলাম, তাহলে চলুন সেই গল্পটা আপনাদেরকে শোনাই। একজন আমেরিকান জাহাজ ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল ডেভিড নিকবাস। তিনি ঠিক করেছিলেন এভারেস্টে চড়বেন। তিনি যখন ভারতবর্ষে এসে
মানে জাহাজ টাহাজ বেচে সব কিছু বেচে বুঝে ভারতবর্ষে চলে এলেন এভারেস্ট চড়বেন বলে। তিনি এসে জানতে পারলেন যে এডমন্ড হিলারির সাথে নেপাল গভর্নমেন্টের 100 বছরের একটি চুক্তি রয়েছে যে এই 100 বছরে কেউ এভারেস্ট চড়তে পারবে না। তিনি তো ভাবলেন কী করা যায়, তাহলে একটা অভূতপূর্ব উপায় বার করতে হবে। তিনি শুরু করলেন ফর দ্য ফার্স্ট টাইম এভার ক্লিন আপ এভারেস্ট মুভমেন্ট, যেখানে তিনি বললেন যে যারা এভারেস্ট চড়ছে সেখানে দড়ি বা অক্সিজেন সিলিন্ডার যা যা পড়ে থাকে, যা সেই পর্বতে দূষণ ঘটায়, সেগুলো তিনি ক্লিন করবেন। কি অনবদ্য উপায়, তাই না? এভারেস্টও চড়া হলো, অথচ চুক্তিও খণ্ড হলো না। এবং তিনি একটা জায়গায় প্রেস কনফারেন্সে বলেছিলেন যে 12টা পিক রয়েছে, সেই 12টা পিকই তিনি 8000 মিটার ক্রস করবেন। এবং এই ডক্টর জিএস ইয়ানজনের কথায় আসি, তিনি যে তার সাহিত্যের মাধ্যমে হিমালয় সংরক্ষণের কথা যেভাবে তুলে ধরেছেন তা এক কথায় অনবদ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই চিঠি পাঠিয়েছেন। পরের চিঠির দিকে যাব। আজকের শেষ চিঠি আজকের রান্না অনুষ্ঠান নিয়ে ফেসবুকে এসেছে। রাঁচি থেকে সুস্মিতা সেন লিখছেন, আজকের রান্না অনুষ্ঠানে চিকেন মুইঠা রেসিপিটি আমার খুব ভালো লেগেছে। মুইঠা বলতে আমরা সাধারণত চিতল মাছের মুইঠাই বুঝি। চিকেন দিয়ে এমন নতুন ধরনের মুইঠা রান্না দেখে খুবই ভালো লাগলো। আরও কি কি ধরনের মুইঠা রেসিপি হতে পারে তা জানতে খুব ইচ্ছে করছে। এত সুন্দর একটি পর্ব দেখানোর জন্য দূরদর্শনকে আন্তরিক ধন্যবাদ। যে চিকেন মুইঠার কথা আপনি লিখেছেন, আমার মনে হয় সেই পর্বের এই রেসিপিটা একটুখানি দেখে নিই। এই রান্নাটা কার সাথে খেতে ভালো লাগবে? তুমি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে, গরম ভাতের সঙ্গেও যাবে, পোলাওয়ের সঙ্গেও যাবে, সব কিছুর সাথে। সঙ্গেই যাবে। তো অলরেডি না একটা কালার চলে এসেছে, মানে কালারটা চেঞ্জ হচ্ছে, মানে মশলাগুলো যে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এক তো খুন্তি থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, দুই হচ্ছে কালারটাও দেখো চেঞ্জ হচ্ছে। যা চিঠি ছিল, যা মতামত ছিল, সেগুলো পড়া শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। নতুন একটি পর্ব নিয়ে আবার ফেরত আসব। ততক্ষণ আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পাঠাতে থাকুন। দূরদর্শনের যে কোনো অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, কোনো মেসেজেস পাঠানোর থাকে, আমাদেরকে পাঠাতে থাকুন। আর আরেকবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো চিঠি নিয়ে, নতুন কোনো চিঠির ডালি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।